গলা ভয়ে শুকিয়ে এলো রিধে, ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল। চোখ পিটপিট করতে লাগলো, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা থেকে কোনো শব্দই বের হলো না। আহাত হঠাৎ হাতটা ছটকা মেরে ছেড়ে দিল, কঠিন স্বরে বলল, যাও এখন, কুইক। এক এক মুহূর্তে দেরি করলো না রীতি। হুড়মুড় করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকে গেল। হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলে গেল। হাত চুপচাপ বসে রইল, তার যাওয়ার দিকে তাকে রইল কিছুক্ষণ। সুকোচকে নিজেকে বিড়বিড় করে প্রশ্ন করলো, আমাকে ভয় পেল না কুকুরকে? কিছুক্ষণ স্থির হয়ে রইল তার দৃষ্টি। তারপর হাতের উঁচু পেঁচ দিয়ে নাকটা ঘষে নিল, মাথা এলিয়ে দিল সিটির সাথে। চোখ বন্ধ করতেই বুক ভরে এলো এক দীর্ঘশ্বাস। গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো, আর সেই নীরবতা আবার গিলে নিল সব শব্দ। ঈশানী রান্নাঘরে ব্যস্ততার মধ্যে আছে। রান্নাঘর থেকে হালকা সুবাস ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। ওইদিকে ছোট্ট মাহিকে ডাইনিংয়ে বসিয়ে দিয়েছে পড়তে। আজকালকার বাচ্চাদের তো ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। ফোন দেখতে দেখতে পড়াশোনার প্রতি অনীহা। তবে মাহি সেই দিক দিয়ে একটু ভালোই, অন্তত টেবিলে বসলে খাতা কলমে মন দেয়। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। গ্যাসের আশ্রয় সামলে ঈশানী তাড়াহুড়ো করে এসে দরজা খুলল। দরজার কোনো সাথে সাথে ভেতর ঢুকলো রিধিতা। মুখটা পুরো ভার করা, চোখে মুখে অস্থিরতা। পা থেকে জুতো খুলে ফেলে দিল এক পাশে, এমনকি ছুঁড়ে মারা বললেও কম হলো হবে। ঈশানী শিকুচকে গেল। কতবার বলেছি জায়গা জিনিস জায়গায় রাখবি। তোর ভাইয়ার এসব একদম পছন্দ না, দেখলেই রাগ করে, জানিস না? রিধি শুকনো গলায় উত্তর দিল, জানি। জানিস কিন্তু শুনিস না। সমস্যা কি তোর? সারা দিন বাইরে থাকলে হাসি খুশি, আর বাসায় পা রাখলেই মুখ প্যাঁচার মতো কেন হয়ে যায়? কথাগুলো রিধির কানে ঢুকলো কি ঠিকই, কিন্তু তার ভেতরে জ্বলন্ত আগুনটা আরো দ্বিগুণ হলো। সে রাগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বোনের দিকে। আজকের দিনটা তার জন্য একদমই সহজ ছিল না। সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার উপর দিয়ে। তার উপর সেই আহাদ রাজার কুকুরের দৌড়ানি, তারা কথা আর হুমকি, সব মিলে মাথাটা যেন ফুটতে থাকা প্রেশার কুকার। আর এখন ঈশানীর ছোটোখাটো বকা শুনতে সেটা ফেটেই বেরোলো হয়। রুমে ঢুকে ব্যাগটা টপ করে ছুঁড়ে মারলো বিছানা, তারপর ছটকা দিয়ে অন্যটা খুলে আলনা ছুঁড়ে দিল। মুখ ধরফর করছে, রাগে শ্বাস ভারী হয়ে উঠছে, কোমরে হাতে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। ঈশানী চুপ করে দাঁড়িয়ে থেকে একটু নরম গলায় বলল, তেজ পরে দেখাস, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়ে নে। রিধি বিরক্ত হয়ে তাকালো বোনের দিকে, ঠোঁট চেপে ধরলো, যেন কিছু বলতে চাইছে কিন্তু নিজেকে সামলালো। ঈশানী আবারও রেগে বলল, নামাজের কথা বললেই মুখটা অন্ধকার হয়ে যায় কেন তোর? কোনো উত্তর দিল না রিধি। সোজা হাঁটা দিল ওয়াশরুমের দিকে। গিয়ে দরজায় এমন জোরে এক লাথি মারলো যে শব্দে ঘর কেঁপে উঠল। তারপর ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরই বের হয়ে এলো ভেজা মুখে, হাত মুখ মুছে নিয়ে হিজাব মাথায় চুপচাপ দাঁড়িয়ে গেল জায়নামাজে। এমন সময় আবারও কলিং বেল বেজে উঠল। ঈশানী ছুটে গিয়ে দরজা খুলে দিল। এবার ফিরেছে সুমন। অফিসের ক্লান্তি নিয়ে ভেতরে ঢুকে প্রথমে চোখ বুলালো ড্রয়িং রুমে। ছোট্ট মাহির খাতার দিকে একবার তাকালো, তারপর রুমে উকি দিয়ে দেখলো রিধি নামাজে দাঁড়িয়ে আছে। সন্তুষ্টির মাথা নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। সুমন প্রচন্ড খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তার কাছে বাসার প্রতিটি জিনিসের জায়গা আলাদা। একটু এদিক থেকে ওদিক হলে চোখে পড়ে, একটু ধুলোর কণাও সহ্য হয় না তার। তার ছোট্ট বাসাটা সবসময় ছকছকে থাকে। ঈশানীও চেষ্টা করে তার এই অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে। রিধি নামাজ শেষ করে এসে সোফায় হুকে হাঁটু ভাঁজ করে বসল। টেবিলে রাখা বিস্কুটের বয়াম টেনে নিয়ে খুলে একটার পর একটা বিস্কুট খেতে শুরু করলো, যেন তার সমস্ত রাগ অভিমান কষ্ট সব বিস্কুটের উপর ছাড়ছে। অথচ এই মেয়েকে মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না, আর আজ সে যেন একাই বয়াম শেষ করবে। ঈশানী রান্নাঘর থেকে এসে বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্ত গলায় বলল, নিজের উপর অত্যাচার করা বন্ধ কর। আমি নুডলস রান্না করছি, নুডলস খা। রীতি কিছুক্ষণ নীরব রইল। অতঃপর হঠাৎই চার হাত পা ছুড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, আম্মু! তার চিৎকার প্রতিধ্বনিত হলো পুরো ঘরের দেয়াল জোড়ে।
রাত গভীর, হালকা গভীর হয়ে এসেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে এমনভাবে যেন আকাশ নিজেই কান পেতে শুনছে কারো গোপন কথা। মীর হাউসের উঁচু গেট ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকলো একে একে আহাত রাজার কালো গাড়িগুলো। সামনের হেডলাইটের আলো মুহূর্তেই জন্য আঙিনা নীরবতা ভেঙে দিল। গাড়ি এসে থামতে মাঝখানের গাড়ি থেকে নামলো আহাত রাজা। কালো প্যান্ট, শার্টে আবৃত শরীর, আলতো হাতে চুলে আঙুল বুলিয়ে নিল সে, যেন সারাদিনের ধুলো ছেড়ে ফেলতে চাইছে। গাড়ির বনেটে হেলান দিয়ে মাথাটা উঁচু করে তাকালো রাতের আকাশের দিকে। অপরিসীম অন্ধকারে এক টুকরো আলো, একটা তারা ঝিকিমিকি করে জ্বলছে। আজ রাজা হাত বাড়িয়ে দিল, যেন তারাটাকে ছুঁতে চাইছে সে। ছুঁচে এক চিলতে বাঁকা হাসি, চোখে এক অদ্ভুত ক্লান্তি। বুক থেকে বের হলো একটা ভারী নিঃশ্বাস, যা রাত হওয়ার সাথে মিশে গেল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো শাহিন। কিছুক্ষণ আহাদের দৃষ্টি অনুসরণ করলো সে, অতঃপর ধীর গলায় বলল, ভাই। আহাদ চোখ নামে গম্ভীর গলায় জবাব দিল। শাহিন একটু ইতস্তত করে বলা, খলিল মাতব্বর বোধহয় কোনো ষড়যন্ত্র করছে। খবর আসছে তার লোকজন চারদিকে ছড়িয়ে দিছে, আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। আহাদের ঠোঁচে আবারও সে অদ্ভুত হাসি ফুটল। আকাশের দিকে তাকিয়ে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, প্রবাদটা শুনছিস না? হ ভাই, শুনছে। ওরে উঠতে দে শাহিন, তবে বুঝতে যেন না পারে আমরা জানি ও কি খেল খেলতেছে। সময় এলে হিসেব কষা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই। আর কোনো কথা না বলে আহাদ সোজা ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে টেবিলে বই খাতা ছড়িয়ে বসে আছে আদিপা, মনোযোগ দিয়ে লিখছে। পাশে বসে আদনান সাহায্য করছে তাকে। টেবিলের অপর প্রান্তে বসে আছেন আশফাক মীর। আদ ভেতরে ঢুকে সরাসরি গিয়ে বসলো চাচার পাশে। আলতো করে দুজনে একে অপরের হাতে চাপড় দিল। একরকমের হাই ফাইভ। তবে তাতে এক ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া লুকোনো। আহাদের দিকে তাকে আদিবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। আহাদ এক চোখ টিপে দিল বোনের দিকে। মুহূর্তে আদিবা খিলখিল করে হেসে উঠল। এই দৃশ্য মোটেও ভালো লাগলো না আদনানের। সে সঙ্গে সঙ্গে আদিবার খাতা টেনে নিয়ে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলল, কতবার বলেছি পড়াশোনায় মন দে, পড়াশোনা না করলে হবে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথাটা বলেছিলাম না? আহাদ পা ছড়ে এবার হেলেই বসল। ছুঁচি করে তচ্ছিলের হাসি খেলে গেল তার। শান্ত অথচ ধারালো ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল, যারা পড়াশোনা করে নাই তারা তো ঢাকা থেকে চট্টগ্রাম, তেঁতুলিয়া থেকে টেকনাফ, সব জায়গায় পায়ে হেঁটে যায়। কথাটা শুনে আদিবা খিলখিল করে হেসে দিল। আদনান অপমানিত হলো কিছুটা, নিজেকে সামনে নিয়ে আবার বলল, এটা কথার কথা। যে কথার যুক্তি নাই সেটা কথার কথা হবে কেন? যুক্তি দিয়ে জীবন চলে না। চারটা চাক্কা লাগায় নিলেই চলবো। আদিবা আবারও হেসে দিল। এবার আশফাক মীর নিচেও দমিয়ে রাখতে পারল না হাসি, তিনিও হেসে ফেললেন। আদনান রাগে লাল হয়ে গেল। আহাদের সাথে কথায় কাজে কখনো সে পেরে উঠবে না। মনে মনে দেওয়া চেপে চুপ করে গেল, কারণ সে জানে অযথা লড়াই করলে অপদস্থ সে হবেই, জেতার কোনো সুযোগ নেই। আহাত হালকা হাত তুলে দুই হাত উঁচু করে শরীরটা চালো, যেন অলসতা ছেড়ে ফেলছে। অতঃপর দাঁড়িয়ে যাওয়ার আগে আবারও আদিবার দিকে চোখ টিপে দিল। আদিবা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এরপর ধীর পায়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল আহাদ রাজামের। সকাল তখন 7:45। শহরের বাতাসে হালকা মিষ্টি গন্ধ। রাস্তার ধারে গাছের পাতায় জমে আছে ধুলো বালি। ভিতরের ঘড়ির টিকটিক শব্দটা যেন ভেসে আছে। আফরোজা শেখ আর যথারীতি খুব ভোরই ঘুম থেকে উঠেছেন। বিছানার উপর সুন্দরভাবে ভাঁজ করা তার ধূসর শাড়িটা গায়ে জড়িয়ে নিলেন। চুল সেট করা, হাতে সোনার পাতলা চুড়ি, একেবারে আদালতের জন্য প্রস্তুত এক নারী, অভিজ্ঞ, আত্মবিশ্বাসী, দৃঢ় চেতা। আয়নার সামনে দাঁড়িয়ে গলার মুক্তোর মালাটা একবার ঠিক করে নিলেন। তারপর গম্ভীর মুখে হাতে কালো পোশাকটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন।
তার পদচারণায় পুরো করিডোর জুড়ে গম্ভীর এক ছন্দ বাজতে লাগলো। মূল দরজার কাছে গিয়ে থামলেন, দাঁড়ালেন। বাইরে তখন সূর্যের রশ্মি পুরোপুরি ছড়িয়েছে, কিন্তু আফরোজা শেখের চোখ অন্য এক সিদ্ধান্তের আলোয়। তিনি হঠাৎ ঘুরে তাকালেন। ডাইনিং টেবিলে ব্যস্ত হালিমা বেগম তখন সকালে নাস্তার আয়োজন করছেন। কপালে ঘাম হালকা জমেছে, সাইড আঁচল দিয়ে মুছতে মুছতে গোছাচ্ছিলেন সব। আফরোজা গম্ভীর গলায় ডাক দিলেন, হালিমা। হালিমা আঁচলটা কপাল থেকে সরিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা এক মুহূর্তে চুপ রইলেন, কপালে এক আঙ্গুল বুলিয়ে একটু চুলকে নিলেন। চোখের দৃষ্টি শক্ত হলো। আহিয়ার যে বান্ধবী আছে না, হৃদিতা, মেয়েটাকে তোমার কেমন লাগে? হালিমা একটু অবাক হলেও উত্তর দিলেন দ্বিধাহীন কণ্ঠে, হৃদিতা মেয়েটা আসলেই অনেক ভালো, অনেক সহজ সরল ভদ্র। কেন আপা, কি হয়েছে? আফরোজা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বললেন, কিছু না, তুমি শুধু ওর বাবা মায়ের নাম্বারটা জোগাড় করে দিও তো পারলে। আফরোজা শেখ দৃঢ় কণ্ঠে থামিয়ে দিলেন, কিন্তু কিচ্ছু না হালিমা, তুমি যদি পারো ভালো, না পারলে আমি নিজেই ব্যবস্থা করব। আচ্ছা দেব, কিন্তু আপা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তারপর গম্ভীর ভঙ্গিতে দরজার দিকে হাঁটলেন। চওড়া দরজা খুলে বেরিয়ে গেলেন। জুতোর শব্দ খচখচ করে প্রতিধ্বনি হলো পুরো হলঘর জুড়ে। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে মিনিট খানিকের মধ্যে সাদা গাড়িটা আদালতের প্রাণে পথে ছুটে চলল। হালিমা বেগম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দরজার ওপাশে গাড়ির শব্দ মিলিয়ে যেতে গম্ভীর দৃষ্টিতে তাকালেন সামনের ফাঁকা আঙিনার দিকে। তার মনে সন্দেহ ভর করলো। আন্দাজ করতে পারছেন কিছু একটা। আফরোজা সে কখনো হুট করে কারণ নাম্বার চাইতে বলবেন না, তবুও তিনি নিশ্চুপ রইলেন। জানেন আফরোজা শেখ যা বলেন সেটা তিনি নিজ থেকে জানা বা বোঝার চেষ্টা করেও লাভ নেই। একটা হালকা নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে ফিরে গেলেন তিনি। টুংটাং শব্দ আবারও ভেসে এলো ঘরে। পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে হৃদিতা। তার নিঃশ্বাসের ভেতর অলসতার ছন্দ বাজছে। হঠাৎই ফোনের অ্যালার্ম কানে ঢুকে বিরক্তিকর শব্দ তুলতে সে ঘুম ভেঙে আধো জাগ্রত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগলো। চোখ না খুলেই আঙুলে মুঠো করে অ্যালার্মটা বন্ধ করলো, কিন্তু মিনিট খানিক পরে আবারও অ্যালার্ম বেজে উঠছে। হৃদিতা এবার ফ্রিকোচকে চোখ বন্ধ করে ফোনটা ধরে আনমনে বন্ধ করলো। বিরক্তি যেন কপালের ভাঁজে জমে আছে। ঘুমের ভেতর থেকে দুই হাত দুই দিকে মেলে দিয়ে গা টানল। তারপর দুলতে তুলতে উঠে বসলো বিছানায়। চোখের পাতা যেন কেজির পর কেজি ওজন নিয়ে ঝুলে আছে। কাল রাতে ঘুম আসেনি ঠিক মতন, হাজারো চিন্তা তাকে পিছু রেখেছিল। তাই ভোরের আলোতে তার চোখ খুলতে পারছিল না। একবার হাই তুলে দু হাত মাথার উপর তুল। ঠিক তখনই জানালার পর্দা ফাঁক গলে সূর্যের রশ্মি সরাসরি এসে পড়ল তার চোখে। চোখ কুচকে গেল, চুলগুলো এলোমেলো হয়ে গাল আর কপালে লেপটে আছে। অনেক যুদ্ধ করে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সামনের দেয়ালে। তারপর হঠাৎই থম মেরে বসে থাকলো। ভার্সিটিতে যাওয়ার এক বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। ক্লান্তি, অনীহা, বিরক্তি সব মিলিয়ে বুকে চেপে বসে ধরেছে। কিন্তু আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ, বাদ দিলে ক্ষতি হয়ে যাবে। তাই চাইলেও ফাঁকি দেওয়া সম্ভব না। ঘড়ির দিকে একবার তাকে সময় দেখে নিল। ইতিমধ্যে দেরি হয়ে যাচ্ছে। পা দুটো নামালো মেঝেতে, কিন্তু তবুও খানিক্ষণ ছিমু করে বসে রইল। ঠিক সেই সময় বাইরে থেকে ঈশানীর ডাক ভেসে এলো, হৃদি তাড়াতাড়ি কর, পরে আবার বলবি সময় নাই। ঈশানের সেই কণ্ঠস্বর যেন হুইসেলের মতো কানে বাজল। চমকে উঠে থরফর করে দাঁড়িয়ে গেল রিথিতা। হঠাৎ ভারসাম্য হারিয়ে টলতে টলতে পড়ে যেতে চাচ্ছিল। সেই মুহূর্তে নিজেকে সামনে নিল, মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে ঝুঁকে পড়ল। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ক্লান্ত মুখটা একটু শক্ত করে নিজের সাজগোজে মন দিল। গাঢ় কফি রঙের চুড়িদার পরে নিল, চুলগুলো
পেছনে নিয়ে ক্লিপ আটকে রাখলো। এরপর ওড়নাটা মাথায় গুছিয়ে ভালোভাবে জড়িয়ে নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। ব্যাগটা হাতে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে নাস্তার টেবিলে বসলো। সামনের পেটে সাজানো রুটি, ভাজি, অমলেট। খাবার দেখতেই তার পেটের মধ্যে মুচো দিল। সকাল সকাল খেতে তার একদম ইচ্ছে করে না, তবে আহাদ রাজার কথা মনে হতেই মুখ শক্ত হয়ে গেল। কালকের ঘটনার কথাবার্তা তার চোখের সামনে সব দৃষ্টি সব মনে পড়ল। কালকের ঘটনা কথাবার্তা তার চোখের দৃষ্টি সব মনে পড়ল। নিজের মনকে শাসন করে বলল, আজ আর কোনো তামাশা করবে না, শান্ত থাকতে হবে। জোর করে দু কামড় মুখে তুলল। খাবার গলা দিয়ে নামছে না, তবু জোর করে কিছুটা খেয়ে নিল। ঠিক তখনই ঈশানী এগিয়ে এসে বলল, শোন, তুই যাচ্ছিসই তো, যাওয়ার সময় মাহিকে স্কুলে নামিয়ে দিস। আমি আর শুধু শুধু বেরোবো না। রিদিতা চুপচাপ মাথা নাড়ল। আচ্ছা। একটা কাছে ঝুলিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল। অথচ মাহি এখনো টেবিলে বসে খাবার শেষ করছে না। ছোট্ট হাতে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। চোখে তখনও ঘুমের ছাপ। রিদিতা বিরক্ত হয়ে গলা উঁচু করে বলল, খা না তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। মাহি তবু হাই তুলে ধীরে খাবার গিলছে। রিদিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। খাওয়া লাগবে না, চল। বলেই মাহির ব্যাগটা তুলে নিল হাতে। মাহিকে আজও ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা ধাক্কা হালকা শব্দ তুলে বন্ধ হয়ে গেল। তাদের পেছনে ঈশানী কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল ভেতরে। নাস্তায় টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবারের দিকে তাকালো। অতঃপর নিঃশব্দে দরজার কাছে গিয়ে খিল টেনে বন্ধ করে দিল। ঘরে আবার নীরবতা নেমে এলো। ক্লাস শেষে ক্যাম্পাসের ভেতরে যেন ক্লান্তির হাওয়া ভেসে বেড়াচ্ছে। 5-6 জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশে সিঁড়িতে দিকে এগিয়ে আসে। ভেতরে ভেতরে সবাই ক্লান্ত, কিন্তু মুখে তবুও হাসি ঠাট্টার রেশ লেগে আছে। সিঁড়ির ধাপে দুলতে দুলতে বসলো তারা। মুহূর্তের মধ্যেই শুরু হলো গল্পগুজব। আনিকার সেই পুরনো দুঃখের কাহিনী বের হয়ে এলো আবারও। সেটা নিয়ে আহিয়া আর নীলা হু হু করে হাসছে। তাদের প্রাণ করে হাসিতে চারপাশে পরিবেশটা যেন আরো হালকা হয়ে গেল। কিন্তু সেই হাসির মাঝে একেবারে উল্টো ছবি রিধিতার। মুখ তার বার করে উরুর সাথে থুতি ঠেকে বসে আছে। চোখ মুখে অদ্ভুত এক গাম্ভীর্য, যেন গভীর কোনো ভাবনা ডুবে গেছে। চারপাশের হাসি ঠাট্টা যেন তার কানে ঢুকছে না। সে নিজের জগতে নিমগ্ন। রিদিকে এভাবে দেখে আনিকা আর চুপ থাকতে পারল না। কি রে, তোর আবার কি হলো? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? আনিকা হেসে ধাক্কা দিতেই রিদির শরীরটা একটু দুলল, কিন্তু তবুও সে একইভাবে বসে রইল, একটু সাড়া দিল না। তাদের পাশে বসে তামিম অনেকক্ষণ ধরে চুপ করে তাকিয়েছিল রিদির দিকে। মেয়েটার কপালের সামনে চুলগুলো ওনার ফাঁক দিয়ে বের হয়ে এসেছে। হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে। রিদির মুখটা যেন এক ধরনের নিষ্পাপ সৌন্দর্য আরও ফুটে উঠেছে। হঠাৎ রিদির নাকে এসে লাগলো একগুচ্ছ ফুলের তীব্র ঘ্রাণ। সে শিকচকে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। পাশে ফুলের গাছগুলোতে ফুটে আছে সাদা বেলি ফুল। আস্তে আস্তে উঠে গিয়ে রীতি হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে। চোখ বন্ধ করে নাকটা কাছে নিয়ে গিয়ে শুকল। তীব্র সুবাসে তার বুকটা যেন ভরে গেল। তামিম দূরে থেকে এক মনে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। কিছুক্ষণ দ্বিধা কাটিয়ে সে এগিয়ে গিয়ে বসলো রিধির একটু পাশে, উল্চে দিকে থাপে। তুমি ফুল পছন্দ করো? রিধির মুখে ছোট্ট এক চলতে হাসি এনে উত্তর দিল, ফুলকে পছন্দ করে না? তোমার কোন ফুল বেশি পছন্দ? ফুল কে পছন্দ করে না? ফুল বলতে সবই আমার পছন্দ। ফুল তো সবই সুন্দর। তামিম ছোটে একটা হাসি আনলো, মনে মনে নিজেকে বলল, তুমি ফুলের চেয়েও সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। রিধি তার মুখের ভঙ্গি খেয়াল করলো, কপাল কুচকি চিকিস করলো। হাসছো কেন? আমি হাসার কথা বলেছি কিছু? না না, তার জন্য না, তাহলে এমনি একটা কথা মনে পড়লো তাই। ও। তারপর দুজনে চুপ করে গেল। এরই মাঝে আনিকা, আহিয়া আর নীলা উঠে দাঁড়ালো। তারা ফুচকা খাওয়ার প্ল্যান করছে। আনিকা ডেকে উঠল, রিদি আয়, ফুচকা খেয়ে আসি। রিধি মুখ ভার করেই উত্তর দিল, আমার ভালো লাগছে না, তোরা যা।
আনিকার একে অপরের দিকে তাকালো। তারা জানে রীতি এমনটাই বলবে, কিন্তু তাকে তো আর একা মন খারাপ করে বসে থাকতে দেয়া যায় না। আনিকা আর আহিয়া একসাথে গিয়ে হৃদিকে দুই পাশ থেকে বাহু জড়িয়ে ধরে টেনে তুলল। তুই যাবি না, তোর দাদা যাবে, চল। হৃদি কয়েকবার মানা করলো, কিন্তু কোনো লাভ হলো না। টেনে হিচড়ে নিয়ে গেল ওদের সাথে। তাদের হাসি ঠাট্টার শব্দ মিলিয়ে গেল দূরে। সিঁড়িতে বসে রইল কেবল তামিম আর সাব্বির। তামিমের চোখে এখনো গেটের দিকে, যেখানে একটু আগে হৃদি বেরিয়ে গেল, তার দৃষ্টি সরছে না। সাব্বির একগাল হেসে তামিমের ঘাড়ে হাত রাখল। মাম্মা, আর কতদিন এভাবে তাকিয়ে থাকবি? এবার প্রপোজ করে দিলেই তো পারিস। তামিম হালকা হাসলো, তারপর নিচের দিকে তাকিয়ে পড়ল। ভয় হয় যদি বন্ধুত্বটাই শেষ হয়ে যায়। আর দূর, যারে ভালোবাসিস তার সাথে আবার কিসের বন্ধুত্ব? বলে দিলে একটা না একটা কিছু তো হবেই। তামিম চুপ করে গেল। মনে মনে কিছু ভেবে আবারও গেটের দিকে তাকালো। হৃদির ছায়াও আর নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা, দেখি। সাব্বির এবার গম্ভীর সুরে বলা, দেখি আবার কি? শোন, কয়েকদিন পরে তো আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে, আমি বলি কি তখনই প্রপোজ করে দে। তামিম এবার আর কিছু বলল না, শুধু একটু নড়িচড়ে বসল। ভিতরে ভিতরে বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি বাজতে লাগলো। ভার্সিটির মূল গেটের এক পাশে বসে থাকে সেই চিরচেনা ফুচকাওয়ালা মামা। এতদিন ধরে যেন তাদের এক আড্ডার জায়গা হয়ে গেছে এই ফুচকার দোকানটা। প্রায় ক্লাস শেষে এসে এখানে দাঁড়িয়ে আড্ডা আর ফুচকা খাওয়া হয়। আজও তারা তাই করলো, কিন্তু আজ মামা নেই। তার জায়গায় বসেছে 12-13 বছরের এক কাঁচা বয়সী ছেলে। মামার জায়গায় বসে ব্যবসা সামলাতে চেষ্টা করছে হয়তো। চারপাশে ইতিমধ্যে কিছু ছেলে মেয়ের ভিড় করেছে। তারা গিয়ে অর্ডার দিল 4 প্লেট ফুচকা। হৃদি গম্ভীর গলায় বলল, আমারটা ঝাল ছাড়া। আনিকা তাকিয়ে বলল, জানি, সেদিন সামান্য একটু ঝাল খেয়ে যা করলি। তারপর তারা এক পাশে দাঁড়িয়ে গল্প করতে লাগলো। তবে হৃদি আবারও চুপচাপ মুখ ভার করে দাঁড়িয়ে আছে। আনিকা কয়েকবার তাকিয়ে দেখলো, তারপর বিরক্ত হয়ে পড়ল। কি সমস্যা তোর? কি হয়েছে? কিছু না, এমনি ভালো লাগে না। নীলা কপাল ভাঁজ করে বলে উঠল, 3 বেলা প্যারাসিটামল খা, তোর এই ভাল লাগছে না শুনতে, আমাদেরও আর ভাল লাগে না। হৃদি চোখ ফুলিয়ে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে ভেতরে কিছু একটা গুমড়ে মরছে, কিন্তু মুখে কিছু বলছে না। তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অথচ ফুচকার প্লেট একটা আসছে না। আহিয়া বিরক্ত হয়ে বলল, উফ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এখনো দিচ্ছেন না কেন? সবাই একসাথে ছেলেটার দিকে তাকালো। নীলা এগিয়ে গিয়ে বলল, এই যে বাবু, আর কতক্ষণ? আফা, মামাই বাইরে গেছে একটু, আমি তো চেষ্টা করতেছি দিতে, কিন্তু সময় লাগবে আফা। রিদিতা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমাদেরটা আমরা নিজেরাই বানিয়ে নিলে হবে? কিছু হকচকিয়ে তাকিয়ে বলল, পারলে নেন। বলতেই রিধি আর দেরি না করে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। কৌতূহল চোখে সব উপকরণ দেখলো, তারপর হাত লাগালো বানাতে। ছেলেটা একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছে, আর রিধিতা আলতো হাতে ফুচকা বানাচ্ছে। বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল এই দৃশ্য দেখে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রিধি যেন একেবারে অনুরূপে হাজির হলো। গম্ভীর মন খারাপ করা মুখের বদলে তার চোখে মুখে এখন অন্যরকম এক মনোযোগ। তখনই আহাত রাজের চোখে কালো গাড়িগুলো এসে থামলো গেটের পাশে। গাড়ি থেকে নেমে আহাত চারপাশে একবার তাকালো। আহিয়াদের দিকে দৃষ্টি যেতে আহাত প্রথমে সাধারণ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পরের দৃশ্য দেখে তার মুখ শক্ত হয়ে গেল। এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর ছোটে অদ্ভুত ভাগ কিনে ব্যঙ্গাত্মক এক হাসি দিল। হৃদিকে শাস্তি দিতে গেট থেকে আসা সকল ছাত্রছাত্রীদের ডেকে অদ্ভুত ভঙ্গি করে হাত নেড়ে বলল, এদিকে শোনো সবাই, তোমাদের জন্য ফ্রি ফুচকার অফার আছে। যাও যাও, ফ্রি ফুচকা খেয়ে আসো, সবাই যাও যাও যাও। মুহূর্তেই ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। ভিড় দেখে হৃদি স্তব্ধ হয়ে গেল। সবে সে বানিয়ে দিয়েছিল আহিয়া আর নীলার প্লেট, এখন চারপাশ থেকে হাত এগিয়ে আসছে। ছোট্ট ছেলেটা একেবারে দিশেহারা হয়ে তার দিকে তাকালো।
চোখে অসহায়তা। হৃদির খুব মায়া হলো। এক ঢোক গিলে আবারও হাত লাগালো। একের পর এক বানিয়ে দিতে লাগলো ছেলেটার সাহায্য নিয়ে, কিন্তু ভিড় সামলাতে গিয়ে তার হাত কাঁপছে, হাঁপিয়ে উঠছে। বোঝা যাচ্ছে আরেকটু হলে হয়তো কেঁদে ফেলবে। হাত গাড়ির বনেটে হেলান দিয়ে বসে পকেটে হাত রেখে দাঁড়ালো। চোখে কালো চশমা, তার চোখ থেকে বের হলেও কটাক্ষ ভরা স্বর। হাহা কি দৃশ্য! আহাদ রাজা মীরের প্রেয়সী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে। বাহ, চমৎকার। সেই ভিড় লক্ষ্য করে আহাদ শাহিনকে ছোটবাকে দৃঢ় স্বরে বলা, বুঝলি শাহিন, বাঙালি জাতি বড়ই অদ্ভুত। ফ্রিতে বিষ দিলেও নিতে লাইন ধরবো। ঠিক বলছেন ভাই। এক মুহূর্ত তাকিয়ে থেকে আহাদ যখন দেখলো হৃদি আর সামাল দিতে পারছে না, হাঁপিয়ে উঠেছে, তখন ভাবলো সে যেটা চেয়েছে হয়েছে। এরপর গটগট শব্দ করে এগিয়ে গেল আহাদ। হৃদি তার হাতে ফুচকার প্লেট কারো দিকে দেবার আগেই সে সামনে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্তে হৃদির বুক থপ করে উঠল। আহিয়া, নীলা আর আনিকা তিনজনই স্তব্ধ। আহাদের চোখ এখনো লাল হয়ে উঠেছে, ক্রোধে টকবক করছে। সে দৃষ্টি বিদ্ধ করছে সরাসরি হৃদিকে। হৃদি এক চোখ ঢোক গিলে ফেল। হাতে ধরা প্লেট যেন ভারী হয়ে উঠেছে। হঠাৎ চারপাশের শব্দ সব মিলিয়ে গিয়ে শুধু আহাদের চোখ আর তার নিজের দ্রুত নিঃশ্বাস শোনা যাচ্ছে। ভার্সিটির দিনটা প্রায় শেষ হয়ে এসেছে। করিডোরগুলোতে এখন আর তেমন ভিড় নেই। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বাসায় ফিরেছে। চারিদিকে এত অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝে কমন রুমের ভেতরে যেন চাপা ঝড় বইছে। কমন রুমে ঢুকলে বোঝা যায় ভেতরে কেমন গুমট ভাব। দরজার বাইরে থেকে গার্ডরা পাহারা দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে ঢোকা আলোয় রুমটা আধো অন্ধকার, আর মাঝখানের কাঠের একটা বেঞ্চের উপর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চারজন মেয়ে, হৃদিতা, আনিকা, আহিয়া আর নীলা, যেন বিচারাধীন আসামি তারা। অন্যদিকে দাঁড়িয়ে আছে আহাদ রাজা। মেয়ের হাত দুটো বুকের কাছে শক্ত করে ভাঁজ করে রেখেছে, চোখে জ্বলন্ত দৃষ্টি, চোয়াল কষে ধরা। রাগে তার মুখমণ্ডল কাঠের মতো শক্ত হয়ে আছে। শাহিন, নাহিদা, শাওন তারা তিনজন এক পাশে সোজাও দাঁড়িয়ে আছে, যেন আগে জানে কি হতে চলেছে। প্রিন্সিপালও কিছু বলে সাহস পায়নি। আহাদ রাজা মীর ভার্সিটিতে আসার খবর ছড়িয়ে পড়তেই সেই বিল্ডিং প্রায় খালি করে দিয়েছে প্রশাসন। আহাদ ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। এক এক করে চারজন মেয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, যেন প্রত্যেকে আলাদা করে মাপছে। তার জ্বলন্ত চোখের সামনে কেউ মুখ তুলতে সাহস পাচ্ছে না। প্রথমে হৃদির সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল, কিন্তু কিছু না বলাই মাথা একটু ঝাঁকিয়ে চলে গেল আহিয়ার সামনে। কঠিন দৃষ্টিতে তাকালো, তারপর আনিকা, তারপর নীলা। সবাই মাথা নিচু। হঠাৎ কাঠের মতো শক্ত গলায় বলে উঠল আহাদ, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। কণ্ঠে প্রচন্ড ব্যঙ্গ। মীর পরিবারের নাম জড়িয়ে আজ রাস্তায় ফুচকার ব্যবসা পাতিয়ে বসেছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং বলে হাততালি দিল জোরে। তীক্ষ্ণ শব্দে চারজন মেয়ে আরো মাথা নিচু করে ফেল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ আহাদ হঠাৎ করছে উঠল, এখন তোদের কি শাস্তি দেয়া উচিত বলতো? কেউ মুখ খুলল না। সবাই ভয়ে মাথাটা আর একটু নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ আবার ধীরে ধীরে গিয়ে এক পা টেবিলের উপর লাফ দিয়ে উঠে দুপা ঝুলিয়ে বসল। চোখে জ্বলন্ত আগুন। এক মুহূর্ত চুপ করে থেকে ঠান্ডা অথচ কঠিন সুরে পড়ল, কান ধর। তার কথা হৃদি বাদে বাকিরা হকচকিয়ে মাথা তুলল। আহাদ কি সত্যি বলল? এই বয়সে কান ধরতে হবে তাদের? কিন্তু সে আবার গর্জে উঠল, দাঁড়িয়ে আছিস কেন? শুনতে পাসনি? ডু ইট। তাদের চোখে মুখে লজ্জা, ভয়, অপমান সব মিলিয়ে অস্থির অবস্থা। তবুও শেষমেশ তিনজনেই দ্রুত কান ধরল। সবাই ভাবলো হৃদি হয়তো প্রতিবাদ করবে, কিন্তু অবাক কাণ্ড, সে একটুও দেরি করলো না। মাথা নিচু করে সেও কান ধরল, এমন ভঙ্গিতে যে এর আগেও বহুবার এমনটা করেছে সে। আনিকা, আহিয়া আর নীলা চোখ কপালে তুলে একসাথে তাকালো হৃদির দিকে, মুখ চচই করলো। এটা কি সত্যি ঘটেছে? এমনকি আহাত ওখানে কি অবাক হলো। ভেতরে এক মুহূর্তের জন্য থেমে গেল, চোখ আটকে গেল হৃদির দিকে। মাথা নিচু করে কানে ধরে
নিঃশব্দ, কিন্তু মুখে এক অদ্ভুত সরলতা। বুকের ভেতরটা হঠাৎ করে একটা মোচড় খেলে গেল। তবুও কণ্ঠ রুক্ষ করে বলল আহাত, 20 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়। কুইক। বলতেই হৃদিতা উঠবস শুরু করলো, মাথা নিচু, শরীর নিস্তেজ, কিন্তু তবু অনায়াসে আদেশ পালন করছে। তাকে উঠবস করতে দেখে বাকিদের চোখ আরো বিস্ফোরিত হয়ে গেল। আনিকা, আহিয়া, নীলা হতবাক হয়ে হৃদিকে দেখছে, যেন ভাবছে ও কি সত্যি করছে। আদের বুক কেমন অদ্ভুত কেঁপে উঠল। তার রাগে কিছুটা থেমে গেল। সে চাপা যন্ত্রণার মতো কিছু অনুভব করতেই সে বুকের উপর হাত চেপে ধরলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর মুখ ফিরে নিল। হৃদির 20 বার শেষ করে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, কিন্তু মুখে একটু প্রতিবাদ নেই। আহাত এবার নরম কণ্ঠে বলল, নেমে এসো।